এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মন থেকে সত্যি বলছি ভাই, তোর ফুলকে বোনের আসনে বসিয়েছে। আমি জানতাম ওই ফুলটা তোর বাসাতে শোভা পাবে, অন্য কোথাও না। এবার ফুলটাকে বৈধভাবে তোর ঝুলিতে তুলে নে। রোদ রোহানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, তবে ওর দৃষ্টিতে না আছে কষ্ট আর না অনুশোচনা। চোখ হচ্ছে মনের আয়না, চোখের ভাষা কখনো মিথ্যা হতে পারে না। সত্যি রুহানের আলোর প্রতি অনুভূতিটা ভালো লাগাতে সীমাবদ্ধ ছিল। সুন্দর ফুলে সবাই হাত বাড়ায়, সেও বাড়িয়েছিল, তবে না পেলে কষ্টে জর্জরিত হবে এমনটাও না। মেঘের ভালোবাসা আর রোদের দায়িত্ববোধের সাথে অন্য কিছু তার চোখে পড়েছে, এজন্য সে মনকে সামলে নিয়েছে। দুই বন্ধুর মাঝে এসব মিটমাট হয়ে গিয়েছিল, কিন্তু সাফের মা রোদের পিছু ছাড়ছিলেন না। সাফের বড় ভাইয়ের জন্য আলোককে উনি চাচ্ছেন। আলোকে ওনার খুব পছন্দ হয়েছে, আর সাফের ভাই সাব্বিরের সঙ্গে নাকি বেশ মানাবে। রোদ পড়েছিল মহাবিপদে, এজন্য রোদ ওর পাখিকে যথাশীঘ্র এই শেকলটা পরিয়ে দিল, যাতে কেউ চাইলেও জোর গলায় বলতে পারে এটা আমার সুখ পাখি। এসব ভাবনার জগৎ থেকে বেরিয়ে রোদ হাসলো, তারপর উঠে আকাশের অবস্থা খারাপ দেখে নিচে চলে গেল। রোদ আলো আর মেঘকে ঠিকভাবে শুয়ে নিজেও শুয়ে পড়লো। কাল সকাল সকাল ওদের বেরিয়ে পড়তে হবে। গ্রামের বাড়িতে আকাশের বড় চাচার মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হয়েছে, ওরা কালকে সেখানে যাবে। আর আকাশ বারবার বলেছে ওদের সবাইকে যেতেই হবে। রাত পেরিয়ে সকাল হলো, সূর্যের মামা তার আলো ছড়িয়ে আধারকে বিতাড়িত করলো। রিমি, রুহান সহ সব বন্ধুরা একসাথে যাবে, যাতে ওরা মজা করতে করতে যেতে পারে। সকাল 8টার দিকে একে একে সবাই রোদের বাসায় উপস্থিত হলো। রিমি শোভনের বউ নিতু আর আলো গল্প জুড়ে দিয়েছে। মেয়েদের যা কাজ। একটু পরে রুহান ঘুমে ঢুলো হয়ে হেলে দুলে উপস্থিত হলো। ওর জন্য সবাই অপেক্ষা করছিল। ওকে দেখে শোভন বলল, চল যাওয়া যাক, অনেক দূরের রাস্তা। রোদ তখন রুহানের দিকে তাকিয়ে বেশ বিরক্ত হয়ে বলল, তুই বাসায় পরা স্যান্ডেল পরে যাবি? রোদের কথা শুনে সবার দৃষ্টি তখন রুহানের পায়ের দিকে। রুহানও দেখে করুণ দৃষ্টিতে তাকালো। বেচারা গত রাতে 3:50 বাসায় ফিরেছে। ফ্রেশ হয়ে খেতে খেতে 4:15 ঘুমাতে গেছে। সাংবাদিক মানুষ, খুব চাপ যাচ্ছে বিধায় হুঁশ নেই। রোদের একজোড়া ক্যাটস পায়ে ঢুকে সে হাঁটা ধরল। রাখা গিয়ে সবার খাবার গাড়িতে রেখে আসলো। রোদকে গত রাতে বলে রেখেছিল। তারপর সবাই বেরিয়ে গাড়িতে উঠে বসলো। বড় হায়াসের জন্য একটা গাড়িতে সবাইকে ধরে গেল। শামীম তখন হেসে ড্রাইভ করতে করতে বলল, যে যার বউয়ের পাশে বস আর বউকে সামলা। গ্রামের রাস্তাটা খুব খারাপ, বাড়ি বুড়ি গেলে বউ ছ্যাঁকা ব্যাকা হয়ে গেলে ড্রাইভারের দোষ দিস না। ওর কথা শুনে সবাই হাসলো। অনেক মজা করে অনেকটা পথ পাড়ি দিল। আর কিছুক্ষণ পরে ওরা গ্রামে ঢুকবে। গল্প যেন শেষই হচ্ছে না, চলছে তো চলছে। রুহান বসে থাকতে থাকতে রিমির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। অনেকক্ষণ বসে থাকাতে রিমির একটু কষ্ট হচ্ছিল, তাই রোদ ওর কাঁধে রুহানের মাথাটা রাখলো। আর এমন ভাবে রাখলো যেন রুহানের ঘুম না ভাঙে। বন্ধু যাদের স্থান কোলে যায়, তাদের খেয়াল রাখাটা দায়িত্বের মধ্যে পড়ে। এই দৃশ্যটা দেখে সবাই মৃদু হাসলো। রোদ বরাবরই এইভাবেই সবার খেয়াল রাখে। কেন জানি সব ত্রুটি ওর চোখে ধরা পড়ে। তখন সে যথাসাধ্য ত্রুটি সমাধানের চেষ্টা করে। ম্যাক বসে বসে চিপস খাচ্ছে আর গেম খেলছে, এখনো চুপচাপ আছে। গ্রামের রাস্তা ভাঙা হওয়াতে রুহান বাড়ি খেতে গেলে রোদকে ধরে নিল। এই ধাক্কায় ঘুমটাও ওর ভেঙে গেল। রুহান নিজকে রোদের কাঁধে দেখে হাসলো। এটা নতুন নয়, এই ঘটনা অনেকবার ঘটেছে। রুহান ঠিক হয়ে বসে চোখে মুখে পানি দিয়ে খাবার খেয়ে নিল। সে বাকি বাকি সবাই খেয়েছে। প্রতিটা বন্ধু মহলে একটা প্রতিবন্ধী বন্ধু থাকেই, এখানেও আছে। তার নাম তানিম। সে প্রেমিকার সাথে কথা বলতে ব্যস্ত। সারা রাস্তা সে তাই করেছে। রাস্তা এত খারাপ যে কেউ কারো জায়গায় স্থির নেই। তার মধ্যেও তানিমের গদ মার্কা প্রেমালাপ। আল্লাহ, আমার বাবুটা কত কিউট হয়ে হাসি দিচ্ছে, আবার প্রেমে পড়ে গেলাম আমার টিয়া পাখিটার। এমন কথা শুনে রিমি মনে মনে গালি ছুড়লেও আলো রোদের বাহুতে মুখ লুকিয়ে নিঃশব্দে হেসে যাচ্ছে। নিতু মুখে উড়না গুজে ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। তানিমের কথার ঢং দেখে না হেসে থাকাও যাচ্ছে না। বাকিরা শুনে শুনে অভ্যস্ত। এমনিতেই ভাঙ্গা রাস্তা, তার মধ্যে এসব কথা শুনে রুহান রেগে বলল, এটাকে কেউ থামাবি নাকি দুমদাম করে মেরে দিব? এর মধ্যেও ম্যাক মুখ কাচুমাচু করে বলল, দা ভাই,
আমার তো গিয়ে ব্যথা হয়ে গেছে, রাস্তা এমন কেন? শুভনও বলে উঠল। আমারও বা তখন শামীম হাসতে হাসতে বলল, ওখানে গিয়ে যে যার ইয়েতে ব্যথানাশক স্প্রে মেরে নিস, নয়তো আসার সময় অ্যাম্বুলেন্সে ডাকতেই হবে। ওরা পৌঁছালো প্রায় 12টা নাগাদ। ওদের দেখে আকাশ বিশ্রী একটা গালি দিতে গিয়েও থেমে গেল, বিশেষ করে আলো আর নিতুকে দেখে। কালকে থেকে কাজ করতে করতে ওর জান শেষ, আর হতচ্ছাড়া বন্ধুগুলো এতক্ষণে আসলো কেন? একটু তাড়াতাড়ি আসা যেত না? বাড়িটা বড় উঠানওয়ালা, তার একপাশে একদল বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে সুমধুর সে সুর। বাচ্চাগুলো হয়তো কোনো মাদ্রাসার ছাত্র, তাদের কোরআন তেলাওয়াতের শুদ্ধ উচ্চারণেই বোঝা যাচ্ছে। তার একটু দূরে রান্না বান্নার কাজ চলছে। বাবুর্চিগণ ব্যস্ততার সাথে কাজ করে যাচ্ছেন, যেন হাফ ছাড়ারও সময় নেই। আশেপাশের 3টা গ্রামের মানুষের খাবারের আয়োজন করা হচ্ছে। গ্রামবাসীরা আজ দুপুরে এখানে নিমন্ত্রিত, আর পাশের বড় মাঠে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে একেবারে প্রায় 500 জন খেয়ে উঠতে পারবে। তাছাড়া দান, খয়রাত, দোয়া, মহফিল এবং কবর জিয়ারত করা কালকে হয়ে গেছে। আজ শুধু মানুষ খাওয়ানো হবে। বন্ধুদের সাথে কথা বলে আকাশ হালকা পাতলা আপ্যায়নের ব্যবস্থা করলো। অনেকে দাঁড়িয়ে রোদ্দের দেখছে। ঢাকা শহরের মানুষ বলে কথা। আকাশের আব্বু আম্মু সহ চাচারাও এসে কথা বললেন। রোদরাও বিনয়ীভাবে সালাম দিয়ে খবরাখবর জানলো। একটু পরে খাওয়ানো শুরু হবে, নয়তো রাত হয়ে যেতে পারে। রাত হলে তো আরেক সমস্যা, তাতে আবার গ্রাম, তাছাড়াও অনেক মানুষের ব্যাপার। আকাশ বন্ধুদের সঙ্গে কথা বলার মাঝে বাইরে থেকে ডাক পড়লো। আকাশের বাবা খুব রেগে চেঁচামেচি করছেন, এতগুলো মানুষ খাবে অথচ খাওয়ানোর মানুষরা এখনো আসেনি। এইভাবে 2-1টা কথার মাঝে অনেকে জড়ো হয়ে গেল। বাইরে এতজনের চেঁচামেচি শুনে রোজরা বের হয়ে ঘটনা শুনলো। এতগুলো মানুষ কিভাবে কি করবেন, এই চিন্তায় আকাশের বাবার প্রেশার বেড়ে গেল। যে এই দায়িত্ব নিয়েছিলেন উনি লাপাত্তা, আজ বুঝি মান সম্মান শেষ। আকাশ সবাইকে শান্ত হতে বলাতে ধমক খেয়ে চুপ থাকলো। রোদ আর রোহান আকাশের বাবার পাশে বসলো। উনি কিছু বলার আগে রোদ বলে উঠল, আঙ্কেল, আমরা 9 জন আছি, আশেপাশের 10-12 জন ছেলেকে ডাকুন, আর এই বাড়ির কয়েকজন। রোদের কথা শুনে আকাশ রোদকে টেনে দ্রুত মোড়ের দিকে গেল। হাতে সময় নেই, আগে এই সমস্যার সমাধান করতে হবে, নয়তো সব শেষ। মোড়ের চায়ের দোকানটা বাখাটেদের আস্থানা, আশা করা যায় খাওয়াতে ওরা ভালোই পারবে। আকাশ ওদেরকে বুঝিয়ে কাজে লাগানোর কথা বলল, আর বোঝানোর ক্ষেত্রে রোদ বেশ পটু। রোদকে টেনে নিয়ে যাওয়া দেখে আকাশের বাবা খুব বিরক্ত হলেন, বকলেনও। এখন বন্ধুর সাথে গলাগলি করার সময় অপদার্থ একটা। কাজের কথা হচ্ছিল, অকন মাতা ছেলেটাকে টেনে নিয়ে চলে গেল। এটা আর মানুষ হবে না। রোদ চায়ের দোকানে ঢুকে সবার দৃষ্টি আকর্ষণ করতে সালাম দিল। ক্যারাম খেলা, আড্ডা দেওয়া, চা খাওয়া বাদ দিয়ে সবাই ওর দিকে তাকালো। রোদ তখন মুচকি হেসে বলল, আপনারা আমাকে সাহায্য করতে পারবেন? চা সিগারেটের বিল আমি দিব। এ কথা শুনে একজন রোদের আগা মাথা পরক করে নিল। অন্যজন আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি করতে হইব? খাওয়াতে হবে। শেখ বাড়িতে আপনাদের জন্য যে আয়োজন করা হয়েছে তার জন্যই। আর আমার কেন জানি মনে হয়েছে গ্রামের মানুষের কদর গ্রামের মানুষই বোঝে, অর্থাৎ আপনাদের গ্রামের মানুষের আপ্যায়ন আপনারাই ভালো করতে পারবেন। তাছাড়া আমরা তো একদিনের অতিথি, কাউকে চিনিও না জানিও না, হয়তো তেমনভাবে খাওয়াতেও পারবো না, এই জন্য সাহায্য চাচ্ছি। তাছাড়া এত সুন্দর গ্রামের সম্মান বজায় রাখা আপনাদেরই দায়িত্ব, তাই না? তা ঠিক, গরমে এই কাম করুম না। কাজ শেষে আমি আপনাদের খুশি করব। রোদের এই ইঙ্গিত বুঝতে কারোর সময় লাগলো না। টাকার কাছে সবাই কাবু। রোদ গল্প করতে করতে ওদের চা সিগারেট খাওয়ালো, ফ্রি হয়ে গল্প করলো। অনির অহংকার দেখে রোদকে ওরা বেশ পছন্দ করলো। বসে তো থাকবে, কাজটা করলে সমস্যা কি? তাছাড়া সবাই গ্রামের চেনা জানা মানুষ। প্রায় আধা ঘন্টার মধ্যে সবাই রাজি হয়ে গেল। রোদের টেকনিকটাও কাজে লাগলো। লোক পাচ্ছে না এই কথা সে প্রকাশ করলো না, নয়তো এদেরও রাজি করানো যেত না। ভাব তো ঠেলায় পড়ে এসেছে। এখানে আছে 13 জন, রোদরা বন্ধুরা 9 জন, বাড়ি থেকে 7 জন, তাহলে হবে মোট 29 জন। রোদ ওদেরকে 6 জনকে জোগাড় করতে বলল। 35 জন পেলে ভালো হতো। বাড়ি গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, বাড়ির সব মানুষ, এতজনকে খাওয়ানো তুচ্ছ ব্যাপার না। কাল ঘাম ছুটে যাবে। ছেলেগুলো একে অপরের বন্ধুদের কল দিয়ে ডাকলো এবং আশ্বস্ত করলো আরও ছেলে পাওয়া যাবে। বাখাতে হলেও বেশ সবাই বেশ মিশুক। রোদের সঙ্গে অল্পতে মিশে গেছে। একটু পরে 6 জন না, আসলো 11 জন, এখন হলো 40 জন। রোদ সবাইকে নিয়ে বাড়িতে ফিরে আসলো।
আর আকাশকে আড়ালে ডেকে বলল, ছেলেগুলোকে খাওয়ানোর ব্যবস্থা করো, নয়তো ক্ষুধা পেলে গায়েব হয়ে যাবে। রোদের কথা মতো আকাশ আগে ছেলেগুলোকে খাওয়ানোর ব্যবস্থা করলো। রোদ ভুল কিছু বলেনি, এরা কামচোর। অবশেষে সমস্যার সমাধান হলো, সবাই হাফ ছেড়েও বাঁচলো, নয়তো কি যে হতো। ছেলেগুলো খেয়ে ঝটপট কাজে লেগে গেল। ততক্ষণে গ্রামের লোকেরা আসতে শুরু করেছে। রোদ প্রতিটা টেবিলে খাওয়ানোর লোক নির্ধারণ করে দিল, নয়তোবা ঝামেলার সৃষ্টি হবে। একবার হট্টগোল হলে পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। ওদের দায়িত্ব হবে যার যার টেবিলে নজর রাখা, যাতে খেতে কারোর সমস্যা না হয়। তারপর শুরু হলো খাওয়ানোর যুদ্ধ। বন্ধুরাও খাবারের গামলা তুলে কাজে লেগে গেল। না পরোয়া করলো গরম আর না ভিড়। রোদ আশেপাশে ম্যাগদের খুঁজে পেল না, দুজনে কোথায় কে জানে। রুহানের হাতে ভাতের গামলা আর রোদের হাতে ডালের। একটু পর রুহান এসে ডালের গামলা রোদকে দিয়ে ভাতেরটা নিল। আর মানুষ ডাল কম খায়, আর যা কম খায় তা চাই কম, ফলে দেওয়ার কষ্ট কম হবে। ওর এই যুক্তি দেখে রোদ আর কথা বাড়ালো না, নয়তো এখানেই রাত হবে। সব কয়টাকে সে ভালো করে চিনে। সময় যত অতিবাহিত হতে লাগলো, মানুষের ভিড়ও তত বাড়তে লাগলো। 3 ব্যাচ ওঠার পর রোদ শোভনকে বলল নিতুদের ডাকতে। অনেক সময় পেরিয়ে গেছে, ওরাও খেয়ে নিক। শোভন মুখে মাংস পুরে বলল, নিতুকে? তোর শ্বশুরের মেয়ে। এবার শোভনের ওর বউয়ের কথা মনে পড়ল। তাই তো, ওর বউ কোথায়? সে তো ভুলে গেছে ওর বউ আছে। আর নিতুর পুরো নাম মুনিয়া ইসলাম নিতু। কেউ মুনিয়া ডাকে, কেউ নিতু। এজন্য শোভনেরও মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে। নতুন নতুন বিয়ে হয়েছে তাই হয়তো। শোভনের হাসি দেখে রোদ বিরক্ত হয়ে ভাতের গামলা নিয়ে চলে গেল। ওর এক একটা বন্ধু এক এক গুণের অধিকারী, হাজারবার বলেও এরা শুধরাবে না। আলু, ম্যাঘ এবং মৃত সহ আকাশের বোনরাও এসে বসলো। আকাশ তখন হন্তদন্ত হয়ে এসে রোদকে বলল, ম্যাগেদের রুমে খেতে দে ভাই, এত ভিড়ে খেতে পারবো না। ওদের সব পরিবেশেই মানিয়ে নেওয়া শিখতে হবে। কাছের বলে এত খাতিরের দরকার নেই, কাজে যা। আকাশ এত বলে ও রোদকে রাজি করাতে পারল না। আগত্যার সে স্থান ত্যাগ করলো। এখানে সবাই নিমন্ত্রিত, তাহলে ওরা কেন আলাদা খাবে? তাছাড়া সব জায়গায় নিজেকে মানিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এই গুণ আয়ত্ত করা আবশ্যক। তাছাড়া এ নিয়ে সমালোচনা হতে পারে, এটা গ্রাম ভুললে চলবে না। এদিকে আলো চুপ করে বসে রোদকে দেখছে। হাসি মুখে রোদ মানুষদের খাবার দেখছে। ওর ফর্সা মুখটা লাল হয়ে আছে, নাকেও বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওর চুলের গোড়া থেকে ঘাম ঝরে ঘাড় বেশ সাদা পাঞ্জাবির সঙ্গে মিশে যাচ্ছে। মাঝে মাঝে সে বাহু দিয়ে ঘরমাক্ত মুখটা মুছছে। পাঞ্জাবিটা ভিজে ওর সাদা স্যান্ডু গেঞ্জিটা দেখা যাচ্ছে। তবে ব্যস্ত রোদকে দেখতে বেশ লাগছে। হঠাৎ আলোর মনটা খারাপ হয়ে গেল। রোদকে সে এখন অবধি কিছু খেতে দেখেনি। তখন নাস্তা করার আগে চেঁচামেচি শুনে বেরিয়ে এসেছিল, তারপর আর দেখায়নি। মাঝ রাস্তায় একটা স্যান্ডউইচ খেয়েছিল। এখন বাজে 2:47। রোদ না খেয়ে থাকতে পারে না, ওর সমস্যা হয়। অথচ আজ যেন তার খেয়ালই নেই। আলো রোদের খাওয়া নিয়ে বসে ভাবতে লাগলো। এত কিছুর মধ্যেও একবারও ওর মনে হলো না যে রোদকে মেয়েরা দেখছে, হাসাহাসি করছে, নজর রাখছে। ওর হিংসা হচ্ছে, রোদকে লুকিয়ে রাখতে মন চাচ্ছে। সচরাচর গল্প আর মুভিতে যেমনটা দেখা যায়, এসব কোনো ভাবনাই ওর মস্তিষ্কে আসলো না। কারণ এসব বুদ্ধি প্রতিবন্ধীদের ভাবনা, শুধু রোদের না। যারা যারা কাজ করছে সবারই একই অবস্থা। তার মানে এই না সুদর্শন শুধু রোদেই। তাছাড়া কাজ করলে ঘামবে, আর ঘামলে পরনের পোশাকটা ভিজে শরীরের সঙ্গে ল্যাপটাবেও। এটা নিয়ে অহেতুক ন্যাকামির কিছু নেই। তবে ঘাম বুকে বসে ঠান্ডা লাগার ভয় আছে। কি আর করার? সবাই ততক্ষণে খেতে শুরু করেছে। আলো নিজে খাচ্ছে আর ম্যাককেও খাওয়াচ্ছে। রোহান ওদের খাবার বেড়ে দিচ্ছে। রোদ ফোনে কথা বলে ওর বরাদ্দকৃত টেবিলে গিয়ে মৃদু স্বরে বলল, কারো ভাত আর লাগবে? ওর কথার প্রত্যুত্তরের সম্পর্কে ভাবি হয় উনি হেসে বললেন। এই কথা শুনে রোদ হতবাক। ওনার কথাটা প্রথমে কেউ ধরতে পারেনি, পরে বুঝে সবাই শব্দ করে হেসে উঠল। আলো বুঝেছে যে রোদ কেউ ভাত নেবে নাকি জিজ্ঞাসা করেছে, কিন্তু ওই ভাবিটা ভাত ও আর এই দুটো শব্দকে একসাথে জুড়ে দিয়েছে। রোদ সরল মনে স্বাভাবিকভাবে জানতে চেয়েছিল, অথচ ভাবেই উল্টো ধরে বসে থাকলো। ওনার জবাবে রোদ কিঞ্চিত লজ্জা পেল। এমন শব্দ সে কখনো উচ্চারণ করে না। ভাবির উপরে কেন জানি আকাশের খুব রাগ হলো, তাই সে এগিয়ে এসে বলল, ভাবি, মজা তার সাথেই করা উচিত যার সাথে মজা করার সম্পর্ক জুড়েছে। অবস্থা বেগতিক দেখে রোদ ইশারায় আকাশকে থামিয়ে দিল। দুটো শব্দের জন্য এই পরিস্থিতি সৃষ্টি হলো। রোদ ভাবেনি কথাটা উনি এইভাবে ধরবে।
তাই পরিবেশ ঠান্ডা করতে রোদি মুচকি হেসে বলল, কেউ আর ভাত নিবেন? ওর এই কথা শুনে সবাই এক দফা হেসে খেতে শুরু করলো। মেয়েটা কত রকম ভাবে যে কথা পেঁচাতে পারে, এটা তার জলজ্যান্ত উদাহরণ। এজন্যই ভেবে চিন্তে কথা বলা আবশ্যক। এই খাওয়ানো চলল রাত 8টা অবধি। সবার শেষে খেলো ওর বন্ধুরা। খাবারের গন্ধে ওদের ক্ষুধা হারিয়ে গিয়েছিল। যদিও আলো সবাইকে 1 গ্লাস করে শরবত খাইয়েছিল, রোদকে তো একা দেওয়া যায় না, তাই সবার জন্যই করেছিল। ওদের এখন বেহাল দশা, তাই মেয়েরা ওদেরকে খাবার বেড়ে দিল। রাতে ওদের ফেরার কথা থাকলেও তা আর সম্ভব হলো না। আকাশের বাবা বিকেলে সবার জন্য পোশাক কিনে নিয়েছেন। ছেলেগুলো আজ অনেক করেছে। 9 জন বন্ধু গোসল সেরে কল পারে কাপড় ফেলে এসেছে। কারো ধোয়ার ধৈর্য নেই। তারা একে অপরকে বলেও ছিল ভাই ধুয়ে দিস, কিন্তু 9 জনেই উধাও। আলু হাত ধুতে গিয়ে কাপড়গুলো দেখে আকাশের আম্মুকে খুঁজে বের করলো। ওনার থেকে ডিটারজেন্ট নিয়ে 9 জনের পোশাক ধুতে শুরু করলো। সবগুলোর পোশাকে ডাল আর মাংসের ঝোলের দাগ। এটা না ঘষে তুললে দাগ থেকে যাবে। রোহান পানি নিতে সে আলোর কাজ দেখে হতবাক। মেয়েটা পাগল নাকি? বন্ধুর বউ কাপড় ধুয়ে দিচ্ছে। ছি, লজ্জাজনক একটা ব্যাপার। কলপারে অন্ধকার হওয়াতে কেউ ওকে খেয়ালও করেনি। রোহান হাতের জগটা রেখে বলল, পাহাড়ি ফুল সাইড দাও, আমি পানি তুলে দিচ্ছি। না না না, আমি পারবো ভাইয়া। রোহান শুনল না। সে কল চাপতে থাকলো আর আলো কাপড়গুলো ধুতে লাগলো। কল চেপে এত পানি তুলতে আলোরও কষ্ট হচ্ছিল। যাক, রোহান আসাতে ভালোই হয়েছে। দুজনে টুকটাক গল্প করছে। আকাশ পা ধুতে গিয়ে ওদের দেখে সেও এগিয়ে আসলো। আলোর কাজ দেখে আকাশও অবাক। ওদের জিন্স প্যান্টগুলো পানিতে ভিজে ভারী হয়ে গেছে। আলু প্যান্টগুলো বালতির পানিতে ধুয়ে টেনে আর তুলতে পারছে না, খুব ভারী। আকাশ দ্রুত গিয়ে ওকে সাহায্য করলো। তারপর 3 জনে মিলে সব কাপড় ধুয়ে উঠানে বাঁধা রশিতে মেলে দিল। তখন মেঘের ডাক শুনে আলো দ্রুত পায়ে সেদিকে গেল। আকাশ আর রোহান একে অপরের দিকে তাকালো। আজ 2 বন্ধুরই আলোর প্রতি সম্মানটা বেড়ে গেল। ওরা ওর কাজে যতটা না অবাক হয়েছে তার চেয়ে শতগুণে খুশি হয়েছে। রোহান বলল, যে যেমন সঙ্গীও পায় তেমন। তা ঠিক। তারপর ওরা চলে গেল ওদের রুমে। ব্যাচেলার বন্ধুরা এক রুমেই থাকবে, কি আর করার, ওদের বউ নেই। রোদে একবার আলোকে খুঁজতে এসে ওদের দেখে সরে গিয়েছিল এবং আলো আর বন্ধুদের প্রতি ওর গর্ব হলো। সত্যি বলতে সুসম্পর্ক গড়তে পবিত্র মনে যথেষ্ট। সব জায়গায় লাভ ক্ষতির হিসেব করতে নেই। আলো পারত রোদের গুলোই ধুয়ে সরে যেতে, অথচ সে তা করেনি। ওর কষ্ট হবে জেনেও সব কাপড় ধুয়ে দিয়েছে, কারণ সে জানে সর্বদা হাত জিত নয়, উপর করক জানতে হয়, তবেই না সম্পর্কের শেকল মজবুত হয়। গভীর রাত, নিস্তব্ধ রজনীতে আধারের রাজত্ব। আধার যেন পৃথিবীকে অন্ধকার করে তৃপ্ত হয়। দূর আকাশের চারটা মিটিমিটি আলো ছড়াচ্ছে। তারা নেই, মেঘের আড়ালে গা ঢাকা দিয়েছে। হয়তো মেঘের সাথে লুকোচুরির শখ জেগেছে, তাই চাঁদকে একা ফেলেই চলে গেছে। স্বার্থ ছাড়া সবাই অদৃশ্য। তারাদের মতো মানব জাতি তার উদাহরণ। কথায় আছে, রাত যত গভীর হয় পাপ তত বেড়ে যায়। অদ্ভুতভাবে পাপ ঢাকতে মানুষ রাতকেই বেছে নেয়। কেন? এর উত্তর অজানা। তবে রাত নিকষ কালো বিধায় পাপ কর্ম রাতকেই কলুষিত করে, যাতে আধারের মাঝে সব পাপ ঢাকা পড়ে যায়। ঘন জঙ্গল আধারে ভয়ঙ্কর রূপ নিয়েছে। কেমন যেন শরীর শিউরে ওঠা অন্ধকার। আজ এখানে গড়ে উঠেছে জঙ্গিদের আস্থানা। মশালের আলোয় ওরা ফুর্তিতে মগ্ন, কারণ এক জঙ্গির ছেলে বয়ঃসন্ধিকালে পা দিয়েছে। তাকে এখন বন্য শূকর শিকার করতে ও নারী দেহের প্রতি উন্মাদনা বাড়াতে হবে। তাকে বুঝতে হবে সে পুরুষ, আর পুরুষের তুষ্টি সাধারণ নারীর দেহে। এই খুশিতে ওরা বন্য শূকরের পচা মাংস পুড়ে খাচ্ছে আর হই হুল্লা করছে। পচা মাংস আগুনে পুড়ে মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। এই গন্ধে ওরা উন্মাদ হয়ে যাচ্ছে। একপাশে অর্ধনগ্ন মেয়েরা গল্প করে পরক্ষণে খিলখিল করে হেসে উঠছে, যেন না হাসাটা ঘোর অপরাধ। অদূরে বসা পুরুষেরা ওদের কামনার দৃষ্টিতে দেখছে। পুরুষদের আকৃষ্ট করতে শুকুরের কলিজার তৈরি জিনিসটা ঠোঁটে লাগাচ্ছে, যাকে বলে বাক্যহীন আহ্বান। জিনিসটা দেখতে ঠিক আচারের মতো হলেও গন্ধটা খুবই বিশ্রী। যুবতী মেয়েদের এমন কাজে মাঝ বয়সী মহিলারা দূরে বসে হাসছেন, যেন এটা খুব স্বাভাবিক ব্যাপার। কেন করবে না? শরীরটাই তো চাহিদা মেটানোর জন্য। এমন অসুস্থ চিন্তাধারার মানুষ ওনারা। যদিও এদের প্রতিটা কর্মে বেহায়াপনা স্পষ্ট, যার মাত্রাও তারা অতিক্রম করে ফেলে। সেসব বলা সম্ভব না। এদের লাজ লজ্জার বালাই নেই। যা আছে বেহায়াপনা, যৌনতা আর নারী দেহের পিপাসা। এর মধ্যে একজন যুবক উঠে যুবতীর হাত ধরে নিয়ে জঙ্গলে চলে গেল।
আর বাকিরা খিলখিল করে হেসে বলল, ভুলের আগে আসিস। আচ্ছা। মতি হাত পা বাঁধা অবস্থায় মাটিতে শুয়ে কাতর হয়ে কাতরাচ্ছে। ওর করুণ দশা, তার সহ্য শক্তি যেন লোপ পেয়েছে। সে একটা সময় মেয়ে তুলে এনে ধর্ষণ করত, তাদের অমানবিক অত্যাচার করে প্রাণ নাশ করত। অসহায় মেয়ের আর্তনাদ ওর কাছে মধুর মনে হতো, সাথে ওর পুরুষত্বের জোর বৃদ্ধি পেত। মেয়েরা যত ছটফট করত, সে হিংস্রতা তত বাড়িয়ে দিত। নারী দেহ পেলে সে যেন হিংস্র জন্তুতে পরিণত হতো। তার না থাকতো হুঁশ আর না দয়া মায়া। কত রকম ভাবে কত শত মেয়েকে মেরেছে, তার হিসেব নেই। করে বা কি হবে? কার্যসিদ্ধি হলেই হলো। আর অন্যের কষ্ট অনুভব করার সময় তার কখনোই ছিল না। তবে সঙ্গমের সময় যে মেয়েদের রক্তক্ষরণ হতো না, তাকে সে বেশি কষ্ট দিয়ে মারত। সে ভাবতো এই মেয়ে সতী না, নিশ্চয়ই যে পুরুষের কাছে দেহ সঁপে দিয়েছিল। এসব মেয়েদের বাঁচার অধিকার নেই, এরাই পুরুষ জাতিকে বিনাশ করবে। এসব ভেবে সে মেয়েগুলোর জন্য নিজের শাস্তি নির্ধারণ করত। তোর মধ্যেও একটা গণধর্ষণ, এটাই উপযুক্ত শাস্তি। গণধর্ষণের ফলে রক্তক্ষরণে যতক্ষণ না মেয়েটা রক্তশূন্য হয়ে মারা যাচ্ছে, ততক্ষণ ওরা থামতো না। মেয়েগুলো সহ্য করতে না পেরে মৃত্যু ভিক্ষা চাইতো, চিৎকার করে কেঁদে মরার আকুতি মিনতি করত। ওদের কান্না দেখে মেয়েগুলোকে সে বেশি আঘাত করত, তবে এমন ভাবে আঘাত করত, মরবে না তবে মরার মতো ছটফট করবে। তখন মতি উৎফুল্লের সুরে বলতো, আহা সুখ মানে বেড়িল সরলিল। ঘন্টা পেরিয়ে দিন আর দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছরের আগমন। সময় বসেনি, গতি গতি পায়ে চলতে আছে। তেমনই মানুষের পাপ কর্মগুলো। পাপের খরা পূর্ণ হলেই পাপ মোচনের সময়ও এসে যায়। সঠিক সময়ে কার্যসিদ্ধি করে প্রকৃতির সন্তোষপ্রদ। এটা প্রকৃতি আর পাপের এক অনবদ্য খেলা। এজন্য হয়তো আজ খেলার গতি পাল্টেছে। ভুল চালে লণ্ডভণ্ড হয়েছে জীবনের পাশা। এখন মতির না আছে গলার জোর, আর না আছে পুরুষত্বের। জঙ্গি মেয়েদের খাপ্পরের শক্তি শেষ। সে ছিল নারীর দেহের পাগল, আর জঙ্গি মেয়েরা পুরুষের। দুই দলে কেউ কারো থেকে কম নয়। এটা সভ্য সমাজের কাছে লজ্জার হলেও ওদের কাছে নিছক একটা ব্যাপার। রোজ সন্ধ্যার পরপর প্রতি ঘন্টায় জঙ্গি মেয়েরা মতির কাছে আসে, ওকে উত্তেজিত করার সর্বোচ্চ চেষ্টা করে। যখন লাভ হয় না তখন প্রচুর মারে। মার খেয়ে মতি অবচেতন হয়ে যায়। গত কয়েকদিন যাবৎ না খেয়ে থাকার ফলে ওর করুণ অবস্থা। মারের সাথে জঙ্গি মেয়েদের অমানবিক অত্যাচার, সে সহ্য শক্তি হারিয়ে ফেলেছে। তাছাড়া শক্তিশালী পুরুষের ক্ষেত্রে প্রতি ঘন্টায় 15 জন মেয়েকে সামলাতে সম্ভব নয়। সামলাতে পারে না বলে মারের উপর মার। কেন পারবে না? সে তাহলে কেমন পুরুষ? এমন পুরুষ মরে যাওয়াই ভালো। এসব শুনে মতি ডুকরে পেরে কেঁদে ওঠে। ওর যে পুরুষত্বের অহংকার শেষ। যে নারীকে সে পায়ে পিষে মারত, সেই নারী জাতি ওর দিকে আঙুল তুলছে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? ছি, মতি এবার সঠিক জায়গায় এসে পড়েছে। সে তো ভুলে গিয়েছিল বাবারও বাবা থাকে। এতদিন মেয়েদের ধর্ষণ করে প্রাণ নিত, অথচ আজকে মেয়েদের কাছে হার মানছে। শরীর, পুরুষত্ব এবং যৌবনের ক্ষয় আছে। এই শরীরের জোর সারা জীবন এক থাকে না, এই কথাটা মতি ভুলে গিয়েছিল। তবে হাস্যকর হলেও এরা প্রায় সবাই মাত্রাতিরিক্তভাবে যৌন সঙ্গমে আসক্ত। আর ওদের শরীর ও মন মস্তিষ্ক জুড়ে যেন সর্বদা কামস্পৃহা ঘুরপাক খায়। এটা আদৌ মানসিক রোগ নাকি শয়তানি মনোবাসনা জানা নেই। মতিকে আজও মেরে একটা মেয়ে খুব নিয়ে বলল, এটাকে মেরে ফেলাই উচিত, সালাদ শরীরে শক্তি নাই। ওদের মধ্যে একজন গালের হাত দিয়ে আফসোস করে বলল, শহরে এই ব্যাডার পছন্দ হয়েছিল আমার। ইস, ওরে পেলে খুব ভালো হতো রে। মেয়েটার কথা তার পাশের জন কিছু বুঝলো না। সে কার কথা বলছে? এই অবধি শহরের অনেক ছেলেকে বলি হতে দেখেছে, ঘনিষ্ঠ হয়েছে। তাই সে বুঝতে না পেরে কৌতূহল বশত জিজ্ঞেস করলো, কোন সোহলের বেতালে? ওই যে ছোট বাছুলো ছিল ছাতে, ওটা ওর ছোট ভাই। ওরে বলি দেয়াল কাটাও ছিল। আমি কাছে গিয়েছিলাম, তাই বুঝি করেছিলাম। বাছুরটা পেশাব করছিল না, তাই তুই মেরেছিলি। ওই বেডার কথা বলছি। ও, এবার বুঝেছি। এই দুজন এতক্ষণ রুদ্রের কথা বলছিল। ওরা সেদিন ভাগ্য গুণে বেঁচে গিয়েছিল, কারণ ম্যাককে বলে দেওয়ার পূর্ব মুহূর্তে খবর এসেছিল ওদের একজনকে বিষধর সাপে কামড়েছে। তার অবস্থা খুব খারাপ। সাপের বিষ শরীরে ছড়িয়ে নীল হয়ে যাচ্ছে। আর ব্যক্তিটা জঙ্গি প্রধানের ছোট ভাই। না গেলে পরে ওদেরকেই বলি হতে হবে। এজন্য ম্যাকের অর্থ শরীর মাটিতে পুঁতে চলে গিয়েছিল, ফিরে এসে বলি সম্পূর্ণ করার জন্য।
আর জঙ্গি মেয়ের মুখে থুতু দেওয়ার জন্য রোদকে ওরা খুব মেরেছিল। রোদ ওদেরকে শরীরের স্পর্শ করতে দিচ্ছিল না, বারবার নড়ে চড়ে বাধা দিচ্ছিল। ইচ্ছের বিরুদ্ধে করা স্পর্শগুলো খুব অস্বস্তিকর, সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। রোদের তখন ঝরঝর করে অশ্রু ঝরছিল, মনে মনে আল্লাহর নাম জপে যাচ্ছিল। সে বারবার নড়ে ওদেরকে বলছিল, এমন করবেন না প্লিজ। কি পেলে ছাড়বেন বলুন, আমি তাই দিব। তোর সলিল চাই আমাদের। কথাটা বলে ওরা আবারও রোদের শরীরের সঙ্গে ঘেঁষে দাঁড়ালো। কেউ ওর শরীরে হাত বোলাচ্ছে তো কেউ ঠোঁটে। পচা গন্ধে রোদ বমি করার আগেই ওরা সরে গেল। খালি পেটে বমিও আসছে না, শুধু ইয়াক ইয়াক করছে। রোদের আচরণে ওরা রেগে শার্টের বোতাম খুলতে চাচ্ছিল। তখনই স্থান ত্যাগের আদেশ আসলো। উদ্দেশ্য হাসিল করতে না পেরে একজন রেগে জোরপূর্বক রোদের ঠোঁটে থুত ছোয়ালো। রোদ ছটফট করলে সজোরে চুল আর বুকে খামছে ধরল। পরপর বেশ কয়েকজন একই কাজ করে সরে গেল। ততক্ষণে ব্রেনের খুব চাপ পড়াতে রোদ অবচেতন হয়ে গিয়েছিল। সে সাথে এই দৃশ্যটা ওর মনে দাগ কেটে গিয়েছিল। মেয়েটাকে আফসোস করতে দেখে নিজে হতাশ হয়ে বলল, জীবনে প্রথম আমাদের থেকে বেড়া মানুষ ছাল পেল। থাক, মন খারাপ করিস না। ওই ব্যান্ডার ঠোঁটটা অনেক বেশি সুন্দর ছিল, এর জন্য জোর করে আগে ঠোঁটেই আলাদা করতে গিয়েছিলাম। আর হইল বাছুরটাও বড় হলে বাইয়ের মতনই হবে। রোদকে ঘনিষ্ঠভাবে না পেয়ে দুজনে আফসোস করতে থাকলো। হঠাৎ ওদের চোখ গেল মতির দিকে। একজন মাঝবয়সী মহিলা মতিকে ডেকে জাগানোর চেষ্টা করছে। তখন একজন পুরুষ উপস্থিত হয়ে বললেন, কি হয়েছে ওল? মলেনি হুঁশ নাই। ওর আব্বা ওরে মেরে ফেলে দিছে। কলা ওল নেশা, তাই আমি আমাদের বেদিদের জন্য ওলে এনেছি। এ কথা শুনে ওই মহিলা মতির পুরো শরীরে চোখ বুলিয়ে বললেন, আমাদের বেডিদের মজা দিতে পারে না, এলে শেষ করে দে। এসব বলতে বলতে ওনারা স্থান ত্যাগ করলেন। আর মতি ধীরে ধীরে চোখ খুলতে ওর চোখ থেকে অশ্রু ছুটে গেল। ওর বাবা ধরে আনতে বলেছে। কেন? নিজের ছেলের সঙ্গে এটা করতে পারলো? কষ্ট হলো না? বিবেকে বাঁধল না? মতির এই কথা শুনে মস্তিষ্ক শূন্য লাগছে। অবশেষে এই ছিল ভাগ্যে। বাবার মন মতো চলতে গিয়ে সে অমানুষ হয়েছে, ধর্ষণ করেছে, পাপকর্মে লিপ্ত হয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে, মায়েদের গায়ে হাত তুলেছে, দুষ্টে সব গালি শিখেছে। ওর মা ওকে এসব করতে নিষেধ করেছিলেন, এসব পাপ এটা বুঝিয়েছিলেন। এই কথা মতি বাবাকে বলে দিয়েছিল। তখন মাতবর ওর মাকে কাজের লোক দিয়ে গণধর্ষণ করেই মেরেছিলেন। ওনার লাশটা কি করেছিলেন জানা নেই। মতিকে এই বুঝিয়েছিলেন বেনি মানে পাপ। সে বাবার কথা মনে প্রাণে বিশ্বাস করেছিল। আর তখন থেকেই ওর মনে মেয়েদের প্রতি ঘৃণার সৃষ্টি হয়েছে। মতি আকাশের দিকে তাকিয়ে জীবনের হিসাব মেলাতে লাগলো। হঠাৎ ওর মস্তিষ্কে একটা ঘটনা নাড়া দিল। প্রথমে যাকে ধর্ষণ করেছিল তার বয়স ছিল মাত্র 9। সঙ্গমের জন্য শরীরটা ছিল অপরিপক্ক। মতি তখন আনাড়ি। অন্য বাবারা ছেলেকে ভালো কিছু শেখায়, আর ওর বাবা শিখেছিল ধর্ষণ করা। ধর্ষণের কষ্টটা কিভাবে দ্বিগুণ বাড়ানো যায়, মাতবরও কি এটা দেখেছিলেন। মতি লজ্জা পেলেও কিছু বলেনি, বরং বাধ্য ছেলের মতো উপভোগ করেছিল। মেয়েটা তখন আর্তনাদ করে বাচ্চার জন্য ছটফট করছিল। তখন মাতবর ওর কাজ চাপড়ে হেসে বলেছিলেন, মানুষের মনে দোয়া মায়া থাইকা নাই, কাপুরুষলাই এই চরম দয়া দেখায়। বেদি মানুষ কত ছটফট করবে, পুরুষ মানুষলা তত খুশি হয়। তুই সুপুরুষ হবি বাপ, শোন খবরদার মোরে দোয়া মায়া আনবি না। মতির কানে এখন ওই কথাগুলো শুধু প্রতিধ্বনিত হচ্ছে। বাবার কথা মতো এতদিন এসব করেছে, অথচ সেই বাবাই ওকে মেরে ফেলতে বলেছে। এত কিছু করেও ওর প্রাপ্তির খাতা শূন্য। মাতবর নিজে বাঁচতে ছেলেকে ওদের হাতে তুলে দিয়েছেন। জঙ্গি এক মেয়েকে মাতবর উঠিয়ে নিয়ে গিয়েছিল এটা পরীক্ষা করতে। এই মেয়েদের কতদম। আর এই কথা জঙ্গি প্রধান জানার পর মাতবরকে হত্যার হুমকি দিয়েছিলেন। রাতে জঙ্গিরা হত্যা করতে আসলে মাতবর নিজের দোষ ছেলের উপর চাপিয়ে বলেছিলেন, আমার বেদা এই কাজ করছে, ওলেই ধরে নিয়ে যান। এজন্য জঙ্গিরা মতিকে তুলে এনে বন্দি করেছে। আর ওর পুরুষত্বের জোর দেখতে প্রতি ঘন্টায় অত্যাচার করেছে। মতি আজ আফসোস করছে, খুব আফসোস। সে ঠকেছে, তাও বাবার কাছে। আজকে ওর পাপ বোধ আর অনুশোচনা হচ্ছে, নিজের প্রতি খুব করুণা হচ্ছে। এসব ভেবে সে মনে মনে আওড়ালো, तुम्हारे
আব্বা ডাকতে দাও, আমার ঘৃণা লাগতে খুব আপ্তস্ত হচ্ছে। তোমার রক্ত আমার এই শরীরে ঠিক। 1 সপ্তাহ পর। মৃত্যু প্রতিটা প্রাণীর জীবনের শুদ্ধতম সত্য। এটা অপ্রিয় হলেও গ্রহণ করতে হবে। সৃষ্টি হলে বিনাশ অনিবার্য। মাতবর মারা গেছেন আজ 3 দিন। মাতবরের শোকে গ্রামবাসীদের না হলে কষ্ট, না ঝরলেও 1 ফোঁটা অশ্রু। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।